আজকে শুরুতেই একটু ওয়াজ করি, কি বলেন? রোজা রমজানের মাস, একটু ওয়াজ করা তো দরকার নাকি? আচ্ছা, তো আজকে ওয়াজের বিষয়বস্তু হইতেছে লাতার কাবুন্না তাবাকান আন তাবাক, সূরা ইনশিকাকের এই আয়াতটা। সূরা ইনশিকাকের এই ১৯ নম্বর যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এবং সার্বিক বিষয়গুলো নিয়ে তাহলে আজকে শুরুতে একটু ওয়াজ করে লই নাকি? মুফাসসিরে কিরাম আজকে একটু ওয়াজ টাজ করে লই, হ্যাঁ, এরপরে আলোচনা যেমন। যেমন কইতে পারেন যে সূরা ইনশিকাকের এই যে আয়াতটা, লাতার কাবুন্না তাবাকান আন তাবাক, এই আয়াতের লগে ডেস্টিনির সম্পর্ক কি? ভাই আছে আছে, শুধু ডেস্টিনির সম্পর্কই না, এই আয়াতের লগে এই পুরা কসমিক ওয়ার্ল্ডের একটা গভীর সম্পর্ক আছে। তো এটাই আজকে একটু আগে আলোচনা করবো আর কি। মানে লাতার কাবুন্না তাবাকান আন তাবাক, কোরআন এখানে বলতেছে যে মানব জাতির উদ্দেশ্যে আর কি বলা হইতেছে, নিশ্চয়ই তোমরা একের পর এক স্তরে উন্নীত হবে। তো এটাও আর কি, যেমন আমি জাগতিক কিছু উদাহরণ দিই, এরপরে অন্য আলোচনায় যাবো আর কি। ধরেন ডিম আর মুরগিতে একটা উদাহরণ দিই। ডিম আর মুরগি, ধরেন আজকে আপনি যে ডিমটা খাইছেন, এই যে সেহরির সময়, এই ডিমটা তো কোনো মুরগি পয়দা করছে, তাই না? আচ্ছা, তো ওই মুরগিটাও তো আবার কোনো ডিম থেকে আইছে, তাই না? হ্যাঁ, এটাও ঠিক। তো ওই ডিমটাও তো আবার কোনো মুরগি পারছে, তাই না? তার মানে দেখেন, এই যে ডিমটা আপনি খাইলেন, এই ডিমটা আইছে একটা মুরগি থেকে। আবার এই যে মুরগিটা, এই মুরগিটা আইছে আরেকটা ডিম থেকে। আবার ওই ডিমটা আইছে আরেকটা মুরগি থেকে। আবার ওই মুরগিটা আইছে আরেকটা ডিম থেকে। তার মানে ডিম মুরগি ডিম মুরগি ডিম মুরগি, এরকম করতে করতে আপনি কিন্তু টপ আপলাইন পর্যন্ত চলে যেতে পারবেন। এটাই হলো স্তর, বিভিন্ন স্তর। একটা স্তর আরেকটা স্তরকে কখনোই অতিক্রম করতে পারে না। এটা চূড়ান্ত মাওলার মানে বলতে পারেন যে ডিভাইন ডিসিশন। তো এটাই বলা হয়েছে আর কি। আরেকটা উদাহরণ দিই, যেমন ধরেন গরুর ধরেন এই যে আজকে দুপুর ফজরের সময় ধরেন আপনি যে সেরি খাইছেন, যারা গরুর মাংস দিয়া, যে গরুটা আপনি খাইছেন, এই গরুটা আরেকটা গরু থেকে আইছে। মানে আরেকটা একটা একটা গরু এই গরুরে জন্ম দিছে, আবার ওই গরুরে জন্ম দিছে আরেক গরু, তার উপরের গরুরে জন্ম দিছে আরেক গরু। এভাবে আপনি কিন্তু টপ আপলাইন পর্যন্ত চলে যেতে পারবেন। নেটওয়ার্কের ভাষায় কইতেছি আপনাকে বোঝার সুবিধার্থে আর কি। সেম ভাবে ধরেন গাছ, যেমন আপনি ধরেন আজকে সেহরির সময় ধরেন আম খাইছেন, আম দিয়া দুধ দা ভাত খাইছেন, হ্যাঁ, তো ওই যে আমটা যে খাইছেন, এই আমটা নিশ্চয়ই কোনো গাছে হয়েছিল। ওই গাছটা আবার কোনো একটা আম থেকে হয়েছিল, আবার ওই আমটা কোনো একটা গাছ থেকে হয়েছিল। তো এইভাবে আম গাছ, মানে আমের বিচি থেকে গাছ, আবার আমের বিচি আবার গাছ, এভাবে করতে করতে আপনি এখানেও কিন্তু সেই টপ আপলাইন পর্যন্ত চলে যেতে পারবেন। সেম ভাবে ধরেন মাছ, আপনি আজকে সেহরির সময় যে মাছ খাইছেন, এই মাছটা নিশ্চয়ই কোনো একটা মাছের পেট থেকে আসছে, ওই মাছটা আবার কোনো একটা মাছের পেট থেকে আসছে। তাহলে এইভাবে মাছ ডিম ছাড়ছে, তারপরে আবার মাছ হয়েছে, আবার ডিম ছাড়ছে, আবার মাছ হয়েছে। এই যে ধারাবাহিক যে প্রক্রিয়া, এই ধারাবাহিক প্রক্রিয়াটাই হলো বিভিন্ন স্তর। এই কসমিক ওয়ার্ল্ড পুরাটাই এরকম বিভিন্ন স্তরে স্তরে সুসজ্জিত, এবং একটা স্তরের আগে আর একটা স্তর কখনোই আসতে পারে না। এবং একটা স্তরের সময়কাল শেষ হওয়ার সাথে সাথে ওই সময়কালটা আর থাকে না, এটা পরবর্তী স্টেপে চলে যায়। একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনার অবস্থান থেকে আপনি জন্মগ্রহণ করার আগ পর্যন্ত আপনি ছিলেন একটা স্তরে, কিন্তু যখন আপনার জন্মের সিদ্ধান্তটা চূড়ান্ত হয়ে গেল, আপনি কিন্তু তখন চাইলেও আর ওই রুহানি জগতে থাকতে পারেন নাই, আপনাকে দুনিয়াবি জগতে আসতে হয়েছে। সেম ভাবে আপনার এখানকার সময় যখন শেষ হবে, আপনি চাইলেও এখানের জগতে আর থাকতে পারবেন না, এক সেকেন্ড এদিক সেদিক হবে না। আপনার এক সেকেন্ড আগেও আপনি এই দুনিয়া ত্যাগ করে চলে যেতে পারবেন না, আবার এক সেকেন্ড বেশিও থাকতে পারবেন না। দ্যাটস কল্ড লাতার কাবুন্না তবাকান আন তাবাক, সূরা ইনশিকাকের এই যে এই ১৯ নম্বর আয়াত হলো এটা। তো যাই হোক, এই ওয়াজের শানে নজুলের সাথে এই ওয়াজের সাথে তাহলে এবার আমাকে ডেস্টিনির একটু মিলাই লই। আপনারা এই এই কথাটা কইলাম কেন, আপনারা অনেকেই জিগান, বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেকে জিগান যে স্টেটমেন্ট কবে জেনারেট হইব, এটা অনেকে জিগান না?
তো এর লেগে শুরুতে ওই একটু ওয়াশ করে লইলাম আর কি। দেখেন আমি একটা উদাহরণ দিই আপনাকে। এই লাতার কাবুন্না তবাক নান তবাক, এটা এই টোটাল কসমিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, আপনি ডেস্টিনির ক্ষেত্রেও আপনি এটা প্রযোজ্য আপনি পাবেন। দেখেন কিভাবে 2000 সাল থেকে 2000 সাল 2012 সাল এইটা ছিল ডেস্টিনির একটা স্তর বা পিরিয়ড বা একটা টাইম জোন। এই সময়ে মানে লাউহে মাহফুজে লেখা ছিল কি ডেস্টিনি ফুল সুইংয়ে ব্যবসা করবে। এই কারণে অনেক ক্রাইসিস আসার পরেও কিন্তু প্রতিষ্ঠানের ব্যবসা বন্ধ হয় নাই। ইভেন 1/11 সময়ও কিন্তু আমগো কোম্পানির ব্যবসা চলছে না ভাই? আচ্ছা, তারপরে দেখেন 2012 থেকে 2020 এটা হলো আরেকটা স্তর। এই স্তরে এসে কি হইলো, আমরা চূড়ান্ত সংকটে পড়লাম, মানে সকল কিছু একদম ফুল কলাপস হয়ে গেল। এটা হলো দ্বিতীয় স্তর। এরপরে দেখেন তৃতীয় স্তর কি হইলো, 2020 সালে হইলো তলবি সভা। 2020 থেকে 2024 এটা হলো কিন্তু আরেকটা স্তর। ওই যে লাতার কাবুন্না তাবাক নান তাবাক, বুঝতেছেন? মানে কসমিক ওয়ার্ল্ডের সাথে এটার একটা সামঞ্জস্যটা বুঝতেছেন? তাহলে 2020 থেকে 2024 হলো কি নতুন বোর্ড। এবং এই যে এখন 2025 সালের এই পরিবর্তিত পরিস্থিতি, এখন চলতেছে আরেকটা স্তর। তাইলে দেখেন এই যে ধাপে 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 যে স্তরগুলো চলতেছে, একটা স্তর আর একটা স্তরকে চাইলেও অতিক্রম করতে পারবে না। মানে 2012 সালের আগে ডেস্টিনির ব্যবসা বন্ধ হবে না, এটা চূড়ান্ত ডিসিশন ছিল লাউহে মাহফুজে। এই কারণে 2012-র একদিন আগেও ডেস্টিনির ব্যবসা বন্ধ হয় নাই। অনেকে তো চেষ্টা করছিল, পেপারে অনেক লেখালেখি হয়েছিল, কিন্তু 12-র আগে বন্ধ হয় নাই। আবার 12-র পরে ডেস্টিনির ব্যবসা বন্ধ থাকবে, এটা হলি এবং ডিভাইন ডিসিশন। যার কারণে 12-র পরে হাজার চেষ্টা করেও আপনি দুই একটা ইনকাম ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারেন নাই। আবার 12-র পরে থেকে 20 এই দালাল গোষ্ঠী ডেস্টিনি বন্ধ করার লিগা বহুত ষড়যন্ত্র, বহুত লাভালাভি অনেক কিছুই করছে। আর বিপরীতে যারা ডেস্টিনি প্রেমী তারা ডেস্টিনিকে টিকায় রাখার জন্য কিন্তু অনেক কিছু করছে। কিন্তু ডিভাইন পলিসি লেখা কি ছিল যে 2020 সালের আগে সকল শেয়ার হোল্ডার একত্রিত হবে না, তলবি সভা হবে না। এর আগে হয় নাই, 20 সালের পরে কিন্তু ঠিকই হয়ে গেছে, এটা কেউ আটকাইতে পারে নাই। তো এটাই হলো লাতার কাবুন ভাই একজন কমেন্ট করছেন, ভাই পরিবার নিয়ে অনেক সমস্যা আছে, বিনিয়োগকারী ভেবেছিলাম সমাধান পাবো কিন্তু সমাধান নাই। ঠিক আছে ভাই, সমাধান ইনশাল্লাহ হবে। আসলে গত 2টা লাইভ করছিলাম, আসলে রেকর্ডেড লাইভ, তো এই কারণে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিতে পারিনি, কারণ অনেক কথা বলতে হয়, প্রশ্নের উত্তর দিতে গেলে সময় বেশি হয়ে যায়। আবার আপনারা প্রশ্ন করলে এটার উত্তর না দিলেও জিনিসটা খারাপ দেখায়। যাই হোক, সব উত্তরই কম বেশি আশা করি আজকে পাইবেন। আর এই যে দেখেন তারপরে 2025 সালে এসে এই যে এখনকার যে স্তর, মানে লাউহে মাহফুজের ডিসিশন অনুযায়ী ডেস্টিনির যা যা হওয়ার, যখন হওয়ার তখনই হবে। তো স্টেটমেন্ট জেনারেট কবে হবে এটা নিয়ে ভাইজান আপনারা আর চিল্লায়েন না। তো এই যে এতক্ষণ যে ওয়াজ করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন শুরুটা করছিলাম ওই সূরা ইনশিকাকের 19 নম্বর আয়াত দিয়া, শেষ করলাম স্টেটমেন্ট জেনারেট দিয়া। টেনশনের কিছু নাই, যখন যেটা হওয়ার ধাপে 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 তখন সেটাই হবে। আরেকটা কথা কই এখন আপনাকে, এটা আমার ব্যক্তিগত ফিলোসফি। আমি বিভিন্নভাবে বিভিন্ন দার্শনিক কিছু বিষয় বা এগুলো সার্বিক কিছু বিষয়ে আমার উপলব্ধি হলো যে প্রতি 100 বছর পর পর এই টোটাল কসমিক ওয়ার্ল্ডের ফুল নিয়ন্ত্রণটা সেই পবিত্র সত্তা, যিনি সর্বাবস্থায় সর্বকালে এবং সর্ব জায়গায় বিরাজমান, সেই পবিত্র সত্তা এই প্রতি 100 বছর পর পর ওনার এই কসমিক ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ কিছু সময়ের জন্য সম্পূর্ণ ওনার নিজের কুদরতি হাতে নিয়ে নেন। মানে সেই পবিত্র সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মাওলা, উনি এই তার বিশ্ব জগৎটাকে বা এই কসমিক ওয়ার্ল্ড এটাকে পরিচালিত করেন দুইভাবে। কাউকে দিয়া পরিচালিত করেন, আর কিছু সময় সরাসরি নিজে পরিচালনা করেন। তো ওই সময়টাকেই প্রতি 100 বছর পর পর আমরা ধরতে পারি, যেটাকে বলা হয় আইয়ামিল্লাহ। তো আমার কেন জানি মনে হইতেছে যে ওই 100 বছর পর আবার মনে হয় একটা টার্ম চলে আসছে, যেই টার্মে এই পৃথিবীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন সেই মাওলায়ে কারিমের কুদরতি হাতে, এটা এখন আর কারো হাতে নাই। অ্যাজ ওয়েল অ্যাজ
ডেস্টিনির নিয়ন্ত্রণে এখন এই পৃথিবীর আর কারো হাতে নাই। এটা আমার ফিলোসফিক্যাল টার্ম, এটা আপনাকে কমার্শিয়াল টার্মের লগে হয়তো বা আপনাকে এটা জিনিসটা নাও মিলতে পারে, আমার ফিলোসফিক্যাল টার্ম। যেমন ধরেন ওই যে আমি তো একটু আগেই কইলাম যে দুই ভাবে এই বিশ্বজগৎ মাওলা পরিচালনা করেন, তার বাহিনী দিয়া। ওই যে আছে না সূরা মুদ্দাসসিরের ওই যে ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, মানে তোমার মাওলার বা তোমার রবের বাহিনী সম্পর্কে শুধু তিনিই জানেন। তো ওইটাই আর কি, উনি কখনো সেই মাওলায়ে কারিম কখনো এই কসমিক ওয়ার্ল্ডকে ওনার বাহিনী দিয়ে পরিচালিত করেন, আর কিছু সময়ের জন্য মাঝে মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। তো আমার ধারণা এখনকার যেই টোটাল গ্লোবাল সিচুয়েশন এবং টোটাল সার্বিক পরিস্থিতি হিসেবে এই ফুল কসমিক ওয়ার্ল্ডের সার্বিক নিয়ন্ত্রণ এখন কিন্তু সেই মাওলায়ে কারিমের হাতে। আর এই সকল কারণে অ্যাজ ওয়েল এজ ডেস্টিনির সার্বিক নিয়ন্ত্রণও এই মুহূর্তে মাওলায়ে কারিমের হাতে। একজন লিখছেন রফিকুল আমিন আর আশরাফুল আমিন একত্রে মিলে ডেস্টিনির কাজ হবে। আসলে দেখেন, আমি একটু আগেই তো আপনারা কইলাম যে আসলে ডেস্টিনির বর্তমান নিয়ন্ত্রণ এই দুনিয়ার কারো হাতে নাই। যেমন পৃথিবীর বর্তমান নিয়ন্ত্রণ এই মুহূর্তে কারো হাতে নাই, মাওলা সরাসরি নিয়ন্ত্রণ করতেছেন। ডেস্টিনির সার্বিক নিয়ন্ত্রণ এই মুহূর্তে এই পৃথিবীর মানে পার্থিব কারো হাতে নাই, এটা সরাসরি মাওলায়ে কারিম নিয়ন্ত্রণ করতেছেন। এটা আমার ফিলোসফিক্যাল এজাম্পশন। আমি আরো কিছু ইনফরমেশন একটু শেয়ার করি আপনাদের সাথে। আমাদের অ্যাডভোকেট সাহেব এসে পড়ছেন, আসসালামু আলাইকুম, আইন উপদেষ্টা। আচ্ছা, যাই হোক, আমাদের চার্চ সেন্টারের পিএইচডি ইউনুস ভাই অত্যন্ত ডেডিকেটেড পিপল, লেখালেখিও করেন, কোম্পানির পক্ষে খুব সরব একজন ব্যক্তি। যাই হোক, তো আমার ফিলোসফিক্যাল এজাম্পশন কেন বললাম যে দেখেন, এই যে আমরা ডেস্টিনির যে 45 লাখ ডিস্ট্রিবিউটর, ভাই ব্যবসায়িক আলোচনায় পরে যাবো, আগে একটু ফিলোসফি কপচায় লই, ঠিক আছে? একটু ফিলোসফি, একটু রিলিজিয়ান, একটু সার্বিক বিষয় কসমোলজি কপচায় লই, তারপরে ব্যবসায়িক আলোচনায় যাবো না। ওই যে আপনারা কন না স্টেটমেন্ট কবে জেনারেট হইব, সব ঠিকঠাক কবে হইব, এর লেগে আজকে একটু বয়ান দিতেছি আর কি, ওয়াজ করতেছি, রোজা রমজানের মাস। যাই হোক, তো এই যে ডেস্টিনির এই 45 লাখ যে লোক, এই 45 লাখ লোক তো দেখেন এরা কি আল্লাহর বান্দা না? হ্যাঁ, তাইলে এই যে 45 লাখ লোক, এদের টোটাল মেইনটেনেন্সের রেসপন্সিবিলিটি, এটার দায়িত্ব তো মাওলার হাতেই, ঠিক না? আচ্ছা, তো 2000 সাল থেকে 2012 এই সময়কাল পর্যন্ত এই যে বিশাল জনগোষ্ঠী, এই বিশাল জনগোষ্ঠীর অভিভাবক হিসেবে মাওলা সিলেক্ট করছিলেন রফিকুল আমিন রে 2012 সাল পর্যন্ত। তো এই 2012 সাল পর্যন্ত সময়কালে এই বিশাল জনগোষ্ঠীর মানে আল্লাহর এই 45 লাখ বান্দার দায়িত্ব সঠিকভাবে রফিকুল আমিন পালন করতে পারেন নাই, দেখেই 12 সালের ডিজাস্টার আসছে। আচ্ছা, তো এই যে উনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন নাই, তারপরেও 12 সালের পরে মাওলায়ে কারিম ওনাকে আরো একটা সুযোগ দিছিল এই টোটাল নেটওয়ার্কটাকে নিয়ন্ত্রণ করে অভিভাবক হিসেবেই ওনাকে থাকার আরো একটা সুযোগ দেয়া হয়েছিল মাওলায়ে কারিমের পক্ষ থেকে। তো এই 2012 থেকে 2020 সাল পর্যন্ত যে সময়কাল, দ্বিতীয়বার ওনাকে আরেকটা চান্স দেয়া হয়েছিল, সেকেন্ড চান্স। এই সেকেন্ড চান্সেও রফিকুল আমিন উনি ফেল করছে। কেমনে? আসেন, উনি যদি ফেলই না করে, তাইলে এই টোটাল নেটওয়ার্কের নিয়ন্ত্রণটা 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত যেরকম নিরঙ্কুশভাবে ওনার হাতে ছিল, 2012 সাল থেকে কম বেশি 2020 সাল পর্যন্ত নিরঙ্কুশভাবে ওনার হাতে ছিল, 2020 সালের পরে কিন্তু এই টোটাল নেটওয়ার্কের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ, কর্তৃত্ব, ক্ষমতা, গ্রহণযোগ্যতা ওনার কিন্তু আর নাই। তো আমার ফিলোসফিক্যাল অ্যাজাম্পশন যে 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত এই বিশাল একটা জনগোষ্ঠীর একটা হলি রেসপন্সিবিলিটি মাওলা রফিকুল আমিনের হাতে দিছিলেন। শহীদুর রহমান বলছেন, আপনার লাইভ দেখতে দেখতে খুব পেরেশানি হয়ে গেলাম। ভাইজান, পেরেশানির কিছু নাই, রোজা রমজানের মাসে একটু ওয়াজ ফিকির করতেছি আর কি। যাই হোক, তো 2012 থেকে 2020 সালের পরে পরিবর্তিত এই পরিস্থিতি কিন্তু পাল্টে গেল।
তো আমার ফিলোসফিক্যাল অ্যাজাম্পশনে প্রথমে মাওলায়ে কারিম 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত এই টোটাল এই ওনার বান্দাদের সমন্বয়ে যেই জনগোষ্ঠী ডেস্টিনি গ্রুপ, এই 45 লাখ বান্দার দায়িত্ব রফিকুল আমিনের হাতে দিয়ে ওনাকে অভিভাবক হিসেবেই নির্বাচিত করছিলেন। উনি এই দায়িত্বে পুরোপুরি দায়িত্ব পালন করতে পারেন নাই। উনি অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, বিধায় 12 সালের ডিজাস্টার আসছে, আমি একটু আগেই বলছি। তো তারপরেও ওনার এই গাফিলতি এবং ওনার এই ভুলের পরেও 12 থেকে 20 এই সেকেন্ড টার্মে মাওলা ওনাকে আরো একটা সুযোগ দিছিলেন। উনি এই সুযোগটাও কাজে লাগাইতে পারে নাই। উনি এই জায়গাতেও কিন্তু কি মাওলার পরীক্ষায় উনি ফেল মারছে। এরপরেই মাওলার থার্ড ডিসিশন চলে আসলো, তলবি সভা। এবং এই তলবি সভার মাধ্যমে মহান রব্বে কারিম এই 45 লাখ পিপল, ওনার যে 45 লাখ বান্দা ডেস্টিনির সাথে সম্পৃক্ত, তাদের অভিভাবক হিসেবে ফুল রেসপন্সিবিলিটি মাওলা দিয়ে দিলেন হাইকোর্ট অ্যাপয়েন্টেড এই তলবি সভার এই বোর্ডের কাছে। তারপরে তো কিচ্ছা কাহিনী তো আপনারা জানেন, কি কি কেরফা হয়েছে তলবি সভা হওয়ার পরে, এটারে ভেটো দিয়া এটা বাতিল করার লেগে কত কিচ্ছা কাহিনী, হেদিকে আর গেলাম না। এই আলোচনা বহু করছি, সামনে আবার করবো ইনশাল্লাহ। এরপর এই যে 2024 সাল শেষ হয়ে এই যে বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি, এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন, আমার ফিলোসফিক্যাল অ্যাজাম্পশন যেটা, এই মুহূর্তে আসলে ডেস্টিনির নিয়ন্ত্রণ রফিকুল আমিনের হাতেও নাই, আশরাফুল আমিন ওনার হাতেও নাই, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের হাতেও নাই, কারো হাতেই নাই। ডেস্টিনির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন মাওলায়ে কারিমের কুদরতি হাতে। ওই যে আমি একটু আগেই যে শুরুটা করছিলাম, একটু বয়ান দিছিলাম না, যে প্রতি 100 বছরে আল্লাহ পৃথিবীর সম্পূর্ণ নিয়ন্ত্রণটা কিছুদিনের জন্য নিজের হাতে নিয়ে নেয়। তো ডেস্টিনির নিয়ন্ত্রণ এই মুহূর্তে সম্পূর্ণভাবে মহান সেই কুদরতে কারিমের কুদরতি হাতে। উনি যথা সময়ে এই 45 লাখ লোক যারা ডেস্টিনির সাথে সম্পৃক্ত, ওনার এই বিশাল যে বান্দার গোষ্ঠী, তাদের অভিভাবক হিসেবে অবশ্যই উনি আবার কাউকে না কাউকে নির্বাচিত করবেন এবং ওনার মাধ্যমেই এই 45 লাখ পিপলের রেসপন্সিবিলিটি মাওলা আবার ওই ওনার নির্বাচিত ব্যক্তির কাছে বুঝাই দিবেন। আবার ডেস্টিনির কার্যক্রম ফুল সুইংয়ে চলবে। দ্যাটস মাই পার্সোনাল অ্যাজাম্পশন। এখন এটা পুনরায় আবার রফিকুল আমিন উনিও হইতে পারে, এটা জনাব আশরাফুল আমিন উনিও হইতে পারে, এটা আমাদের এই বোর্ডের ভেতর থেকেও কেউ হইতে পারে, বাইরের কেউ হইতে পারে, যে কেউ হইতে পারে। এখন এই ফিলোসফিক্যাল প্যাটার্ন অনুসারে আমার ইভালুয়েশন যে এই মুহূর্তে ডেস্টিনির পূর্ণ নিয়ন্ত্রণ কারো হাতেই নাই, এটা সরাসরি মাওলার হাতে। উনি সময় হলে ওই যে লাতার কাবুন্না তাবাকান আন তাবাক, আমি একটু আগে শুরুতে যে কইছিলাম, স্তরে স্তরে এক স্তর আর এক স্তরকে কখনো কি করতে পারবে না, অতিক্রম করতে পারবে না। তো সময় যখন হবে অবশ্যই নতুন এক নেতার কাছে, নতুন এক নির্বাচিত প্রতিনিধির কাছে মাওলা ওনার এই 45 লাখ বান্দার দায়িত্ব বুঝাইয়া দিবেন। এটা আমার পার্সোনাল এবং ফিলোসফিক্যাল অ্যাজাম্পশন। রংপুর থেকে পিএইচডি জিয়ারুল হক জিয়া লিখেছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছেন ভাই। ওনার কথাও বলছিলাম একদিন আপনাদেরকে, যে ওনারা 6 ভাইয়ের ভিতরে 4 জনই পিএইচডি এবং একটা ক্রাইসিস মোমেন্টে যাচ্ছেন, ঈদের সময় সম্ভবত বাড়িতেও উনি যেতে পারবে না, আমাকে যেটা উনি বলছিল। যাই হোক, তো যারা কন স্টেটমেন্ট কবে জেনারেট হইব, যারা কন যে এই যে দ্বন্দ্ব কবে দূর হইব, যারা কন অমুক এটা করে না কেন, তমুক এটা করে না কেন, ওইটা হয় না কেন, সেটা হয় না কেন, আশা করি আজকের পরে আপনাকে মেন্টাল যে স্ট্রেস বা দুশ্চিন্তা, এটা আশা করি আপনাকে আর থাকবো না। কারণ আমার ফিলোসফিক্যাল অ্যাজাম্পশন, ডেস্টিনির পূর্ণ নিয়ন্ত্রণ এই মুহূর্তে এই পৃথিবীর কারো হাতে নাই। মাওলায়ে কারিম নিজে এটাকে নিয়ন্ত্রণ করতেছেন এবং সঠিক ব্যক্তির হাতেই যথাসময়ে উনি এই 45 লাখ লোকের ভাগ্যের চাবিকাঠি সঠিক ব্যক্তির হাতে উনি যথাসময়ে অর্পণ করবেন। আমাদের টেনশনের কিছু নাই, আমাদের কাজ হলো কি আমাদের হাতের কাজটা চালাই যাওয়া। এটা নিয়ে আসবো, একটু পরে আসবো, আপনারা যারা আপডেট খুঁজছেন আর কি। যাই হোক, অনেক তো ওয়াজ করলাম, রোজার মাস, অনেক ওয়াজ নসিহত হইল, অনেক ফিলোসফি কপচাইলাম।
কসমোলজি কপচাইলাম, রিলিজিয়াস পারসেপশন কপচাইলাম। এবার তাহলে আসেন পার্থিব জিনিসপাতি নিয়ে আসি, ব্যবসা বাণিজ্য নিয়ে আসি, কি কন, টাকা টুকার দান্দাবাতি নিয়ে আসি। তো আজকের আলোচনার ক্ষেত্রে এই মুহূর্তে যেটা আলোচনা করব সেটা হলো আমাদের বর্তমান ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে দুইটা প্রস্তাবিত মার্কেটিং প্ল্যান। প্রথমেই আমরা আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, ওনার কাছ থেকে আমরা একটা মার্কেটিং প্ল্যান পাইলাম, যেটা হাইকোর্টের বোর্ড কর্তৃক চূড়ান্ত হইল এবং অনুমোদিতও হইল। আর আরেকটা পাইলাম আমরা জনাব রফিকুল আমিনের কাছ থেকে। তো এই দুইটা প্ল্যান পাওয়ার পর এখন এটা নিয়ে চলতেছে আলোচনা সমালোচনা, ব্যাপক কিছুই চলতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা কম বেশি দেখতেছি। তো এই প্ল্যান দুইটা আজকে আমরা একটু নির্মোহভাবে এবং নিরপেক্ষভাবে আমরা একটু ইভালুয়েশন করব, মানে থার্ড পার্টি হিসেবে, কারো পক্ষ থেকে না। আমরা আশরাফুল আমিনের পক্ষেও কথা বলবো না, আমরা রফিকুল আমিনের পক্ষেও কথা বলবো না। আমরা দুইজনের মার্কেটিং প্ল্যানটাই নির্মোহভাবে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আসেন তাইলে শুরু করি। তো আমি গত ভিডিওতে আমাদের যে বর্তমানে আরও একটা নতুন মার্কেটিং প্ল্যানের যে প্রস্তাবনা রফিকুল আমিন দিলেন সেটা নিয়ে একটা আলোচনা করছিলাম, এবং ওই গত ভিডিওতে ওনার মার্কেটিং প্ল্যানের একটা অসঙ্গতি আপনাদের সাথে শেয়ার করছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো সেটা আবার একটু শেয়ার করি। আজকে আরও একটা অসঙ্গতি শেয়ার করব ওনার প্রস্তাবিত মার্কেটিং প্ল্যানের, মানে রফিকুল আমিন কর্তৃক প্রস্তাবিত মার্কেটিং প্ল্যানের একটা অসঙ্গতি গত ভিডিওতে শেয়ার করছিলাম, আজকে আরও একটা অসঙ্গতি শেয়ার করব। তবে তার আগে গত ভিডিওতে যে অসঙ্গতিটা শেয়ার করছিলাম সেটা আবার একটু আপনাকে রিপিট করে শোনাই। যেমন উনি কইছিলেন যে 57 লাখ ডিস্ট্রিবিউটর হওয়ার লেগে আর কি, ডেস্টিনিতে জয়েন করার লেগে 57 লাখ মানুষের 3000 করে লোন দিবেন। তো এটা আমরা ব্যাখ্যা দিয়েছিলাম, আপনারা শুনছেন নিশ্চয়ই, যে আসলে এটা করতে গেলে প্রথমত 3000 করে যদি 57 লাখ লোকের লোন দিতে হয়, তাইলে আপনার 1710 কোটি টাকা নতুন করে পেড আপ, মানে শেয়ার মূলধন সমবায় থেকে অনুমোদন নিতে হবে, কারণ আমাদের পেড আপ ক্যাপিটাল তো প্রায় বিক্রি শেষ যা ছিল, তা নতুন করে শেয়ারের অনুমোদন নিতে হবে। দ্বিতীয়ত, শেয়ারের অনুমোদন নিলেই শুধু হবে না, ওই 57 লাখ ব্যক্তিকে 500 টাকা করে মাল্টিপারপাসের শেয়ার কিনা শেয়ার হোল্ডার হইতে হবে, সদস্য না হইলে তো লোন দেওয়া যাবে না। মেলা কিচ্ছা খায়নি। তারপরে ওই যে সদস্য বানানোর নিয়ম কি, আগের মিটিংয়ে নাম প্রস্তাব হবে, পরের মিটিংয়ে অনুমোদন হবে, এভাবে করে কতগুলো মিটিং করে 57 লাখ লোকরে সমবায়ের সদস্য বানাইতে হবে মাল্টিপারপাসের, ডিএমসিএসএল এর কথা বলতেছে আর কি। তো এটা একটা মেলা ঝক্কি যায়নি। তার মানে ওনার ওই প্রস্তাবিত মার্কেটিং প্ল্যানের ভিতরে ওইটা ছিল একটা অসঙ্গতি। তো আজকে আমরা জনাব রফিকুল আমিনের যে মার্কেটিং প্ল্যান আমরা কম বেশি যেটা দেখলাম, সেইটার আরো একটা অসঙ্গতি আজকে আমরা তুলে ধরব। যেমন দেখেন, রফিকুল আমিন কর্তৃক প্রস্তাবিত যে মার্কেটিং প্ল্যান, সেই মার্কেটিং প্ল্যানে ডেস্টিনি 2000 লিমিটেডকে ডেস্টিনি মাল্টিপারপাসের সাথে ইন্টিগ্রেট করা হয়েছে, যেটা ডেস্টিনির জন্য মারাত্মক বিপজ্জনক। কেমনে আসেন দেখি। প্রথমত, ডেস্টিনি 2000 লিমিটেড এটা একটা ফ্রেশ কোম্পানি, কোনো মামলা খায় নাই। আর ডেস্টিনি মাল্টিপারপাস এটা হইতেছে একটা মামলা খাওয়া কোম্পানি। তার মানে ডেস্টিনি 2000 লিমিটেড একটা মামলাবিহীন কোম্পানি, যে মামলা খায় নাই, আর ডেস্টিনি মাল্টিপারপাস হইতেছে একটা মামলা খাওয়া কোম্পানি, যে মামলা খাইছে। তাহলে দেখেন, একটা ফ্রেশ কোম্পানি, একটা নন ফ্রেশ কোম্পানি। একটা উদাহরণ দিই। ধরেন আপনার এলাকার এক মামলার আসামি, ধরেন আপনার এলাকার এক সন্ত্রাসী বা মামলার আসামি, হের লগে ধরেন একটা ভালো পোলা চলে, তো ওই ভালো পোলা কি বিপদে পড়তে পারে না? মানে ধরেন পোলাটা ভালো, কিন্তু চলতেছে কি মামলার এক আসামির লগে, তো মামলার আসামির লগে চলার কারণে ওই ভদ্র লোকটাও কিন্তু বিপদে পড়তে পারে। তো লাইক দ্যাট, ডেস্টিনি 2000 লিমিটেডের নামে কোনো মামলা যদি নাও থাকে, কিন্তু এই যে ডেস্টিনি মাল্টিপারপাসের নামে
যেই মামলা হইল, রায় হইল, এবং এই যে সার্বিক বর্তমান যে অবস্থা, এই বিতর্কিত অবস্থায় মাল্টিপারপাসের সাথে ডেস্টিনি 2000 লিমিটেড এঙ্গেজ হলে ডেস্টিনি 2000 লিমিটেডও বিপদে পড়বে। দ্যাটস ইট। আচ্ছা, দ্বিতীয়ত, এই পয়েন্টটা আর একটু বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। দ্বিতীয়ত, বিদ্যমান এমএলএম আইন 2013, যেটা মানে যে মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন 2013, যেটা 2013 সালে জাতীয় সংসদ থেকে পাশ হলো, সেই মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইনের মতামত অনুযায়ী সুস্পষ্টভাবে বলা আছে যে বিনিয়োগ ধর্মী কোনো কার্যক্রমের সাথে মাল্টি লেভেল মার্কেটিং রিলেটেড কোনো কোম্পানি সম্পৃক্ত হইতে পারবে না। লেখা আছে কিন্তু এখানে যে কোনো বিনিয়োগ ধর্মী প্যাকেজ বা বিনিয়োগ রিলেটেড, মানে টাকার বিনিময়ে টাকা বা সামগ্রিক যে এই ব্যাপারগুলো নিয়ে খুবই স্পর্শকাতর ভাবে কিছু বিষয় সেন্সিটিভ ভাবে তুলে ধরা হয়েছে এবং সতর্ক করা হয়েছে ওই আইনে। মানে কোনো এমএলএম কোম্পানি তারা দৃশ্যমান বা ভিজিবল প্রোডাক্টের বাইরে অন্য কোনো ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে অ্যাডজাস্ট হইতে পারবে না, বিনিয়োগ ধর্মী কোনো ঝামেলায় বা বিনিয়োগ ধর্মী কোনো ইস্যুতে যাইতে পারবে না, বলা আছে না মাল্টি লেভেল মার্কেটিং এর যে আইনটা। আচ্ছা, তাহলে দেখেন সেই হিসাব মোতাবেক ডেস্টিনি 2000 লিমিটেড বা বাংলাদেশের যে কোনো এমএলএম কোম্পানির পক্ষেই আরেকটা আর্থিক প্রতিষ্ঠানের সাথে এই রকম ভাবে ক্যাশ লেনদেনের সুযোগ কিন্তু নাই, যদি না আপনি এটাতে মানে প্রোডাক্ট ইনক্লুড না করেন। এখন দেখেন, আপনি বলতে পারেন যে হ্যাঁ 2000 লিমিটেডে তো টাকা দিবে, ওই টাকা দিয়ে তো প্রোডাক্টে কিনাবে, কিন্তু দেখেন টাকাটা দিতেছে কে? যদি হয় এটা তো এই যে 1710 কোটি টাকা নতুন করে আবার পেড আপ ক্যাপিটাল মাল্টিপারপাসকে দিবে বলে আমার মনে হয় না, সমবায় নতুন করে আর দিবে বলে মনে হয় না। এনিওয়ে, যদি দেয়ও তারপরেও দেখেন মাল্টিপারপাস এই রকম স্পর্শকাতর অবস্থায় থেকে মাল্টিপারপাসকে লোন দেওয়া এবং মাল্টিপারপাস থেকে 2000 লিমিটেডের লোন নেওয়া, এটা তো মারাত্মক বিপজ্জনক। এটা সরাসরি এমএলএম আইনের সুস্পষ্ট লঙ্ঘন হবে। বিষয়টা বুঝতে পারছেন? মানে এই এমএলএম আইনের বিস্তারিত ব্যাপারে যদি আপনি এক বাক্যে যদি আমি আপনাকে একটা জিস্ট বলি, আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন যে এই এমএলএম আইন অনুসারে একটা জিনিস স্পষ্টভাবে বলা হয়েছে যে যে কোনো এমএলএম কোম্পানি তাকে বিজনেস করতে হবে স্বতন্ত্রভাবে, সে অন্যান্য কোম্পানির সাথে সে এঙ্গেজ হবে, সেটা হলো ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে, প্রোডাক্টের ভিত্তিতে, কিন্তু ব্যবসাটা করতে হবে নিজেদের স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র পদ্ধতিতে, নিজেদের টাকা দিয়া। এটা আইনটা যারা ভালো করে পড়ছেন বা আপনারা আরো ভালো করে বুঝবেন, আপনারা আরো ভালো বলতে পারবেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝছি আর কি। তাহলে দেখেন ডেস্টিনি 2000 লিমিটেডকে ব্যবসা করতে হবে, পুরানা পল্টন থেকে আমাদের ডেডিকেটেড লিডার আলমাস উদ্দিন লিখেছেন আগামীর ডেস্টিনি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় কার্যক্রম পরিচালনা করবে। ইনশাআল্লাহ আমরা সচেতন থাকব, আপনিও সচেতন আছেন, এরকম আমাদের সবাইকে সম্মিলিত ভাবে সচেতন থাকতে হবে এই ব্যাপারে, এবং আশা করি ইনশাআল্লাহ আমরা সচেতন আছি এবং থাকব। তাহলে দেখেন স্বতন্ত্রভাবে যদি ডেস্টিনি 2000 লিমিটেডকে এমএলএম ব্যবসা পরিচালিত করতে হয়, তাহলে ডিএমসিএসএল বা ট্রি প্ল্যান্টেশন বলেন বা যাই বলেন না কেন, কোনো মানে আর্থিক লেনদেনের কোনো দুর্বলতায় বা কোনো ঝুঁকিতে যাওয়াই যাবে না। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। ব্যাংক থেকে লোন নেওয়ার হিসাব হলে আলাদা। দেখেন ব্যাংক থেকে যদি ডেস্টিনি 2000 লিমিটেড আবেদন করে বা আপনারা বলতে পারেন যে ব্যাংক থেকে তো অনেকে লোন নেয়, ব্যাংক থেকে লোন নেওয়া এক জিনিস, যেমন ধরেন আপনি আরব বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিলেন এক জিনিস, ডেস্টিনি মাল্টিপারপাস থেকে লোন নিলেন, এটা কি এক জিনিস হবে? আরব বাংলাদেশ ব্যাংক রেখে কেউ মামলা দিছিল? বা ধরেন ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিছেন, নিয়ে ব্যবসা করতেছেন, ট্রি প্ল্যান্টেশন থেকে লোন নিয়ে ব্যবসা, এক কথা হবে? এই বিষয়গুলোই কিন্তু খুবই সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর। তো এই জায়গাটায় আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন, ডেস্টিনি 2000 লিমিটেডকে ব্যবসা করতে হবে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে, ডেস্টিনি মাল্টিপারপাস বা ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের সাথে ইন্টিগ্রেট হলেই বা মানে জয়েন্ট ভেঞ্চারে গেলেই বিপদ হবে, এটা আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন। এই সকল কারণে
এই রফিকুল আমিন কর্তৃক যে প্রস্তাবিত যে মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যানে এটাও কিন্তু একটা অসঙ্গতি বলে আমি মনে করি। মানে মাল্টিপারপাস এবং ট্রি প্ল্যান্টেশনের সাথে জয়েন্ট ভেঞ্চারে ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষে ব্যবসা করার আইনি কোনো সুযোগ একদমই নাই, একদমই নাই, এই মুহূর্তে অন্তত নাই। পরে কি হবে পরের হিসাব পরে, কিন্তু এই মুহূর্তে নাই। তাইলে এখন দেখেন এই সার্বিক প্রেক্ষাপটে এবং এই সার্বিক পরিস্থিতিতে রফিকুল আমিন কর্তৃক প্রস্তাবিত যে মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যান নিয়া এইটার উপর ভিত্তি কইরা আপনি যদি আরজেএসসিতে লাইসেন্সের আবেদন করেন, আরজেএসসি আপনারা লাইসেন্স দিব বলে মনে হয়? মানে যেই মার্কেটিং প্ল্যান বাংলাদেশের বিদ্যমান এমএলএম আইনের রুলস ভায়োলেট করার মতো পর্যায়ে আছে, যেই মার্কেটিং প্ল্যানের সাথে মাল্টিপারপাস যেটা মানে বিতর্কিত এবং ট্রি প্ল্যান্টেশন যেই দুইটা প্রতিষ্ঠান ডেস্টিনির বিতর্কিত, যেই মার্কেটিং প্ল্যানে ট্রি প্ল্যান্টেশনের কথা বাদ দিয়ে দিলাম, উনি তো ডেস্টিনি মাল্টিপারপাসের কথা বলছেন। তো যেই মার্কেটিং প্ল্যানে ডেস্টিনি মাল্টিপারপাসের সাথে একটা লেনদেনের বিষয়ে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেই মার্কেটিং প্ল্যানকে বেস করে আর জেসিতে আপনি লাইসেন্সের আবেদন করবেন আর জেসি ডেস্টিনির লাইসেন্স দিয়ে দিব বলে মনে করেন? আই ডোন্ট থিঙ্ক সো। অন্তত আমার দৃষ্টিতে মনে হয় এটা সম্ভব না। তার মানে মার্কেটিং প্ল্যানটা হইতে হবে এমন একটা অথেন্টিক এবং সেন্সেশনাল মার্কেটিং প্ল্যান, যেটা হইতে হবে বাংলাদেশের বিদ্যমান আইনের সাথে সম্পূর্ণ অ্যালাইন করা। সাংঘর্ষিক হইলে হবে না, গেল এটা। তো এবার আসেন আমরা আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন কর্তৃক প্রস্তাবিত যে মার্কেটিং প্ল্যানটা, প্রস্তাবিত বলতে আসলে এটা প্রস্তাবিত বলার সুযোগ নাই, অলরেডি তো বোর্ড কর্তৃক অনুমোদিতই হয়ে গেছে। যদিও আমাদের রফিকুল আমিন ওনার মার্কেটিং প্ল্যানটা দেওয়ার পর উনি যেহেতু মুরব্বী, এই কারণে বোর্ড সহ শেয়ার হোল্ডার সহ সবাই হয়তো বা বিষয়টা একটু মূল্যায়ন করতেছে, যেহেতু উনি মুরব্বী মানুষ, এই আর কি। তো যাই হোক, আশরাফুল আমিন কর্তৃক আমি অনুমোদিতই বলবো যে মার্কেটিং প্ল্যান, সেটা নিয়ে এখন তাহলে একটু আমরা নির্মোহ একটু আলোচনা করি। আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিনের যে মার্কেটিং প্ল্যান, সেই মার্কেটিং প্ল্যানের প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হইতেছে রিসাইক্লিং প্রোডাক্ট। ওনার প্রোডাক্টের ক্যাটাগরি কিন্তু তিনটা, আপনারা ওনার মার্কেটিং প্ল্যানটা যদি দেখে থাকেন। রিসাইক্লিং প্রোডাক্ট একটা আছে, আরেকটা আছে রিক্রুটিং প্রোডাক্ট, আরেকটা আছে মানে জাস্ট এই মুহূর্তে আমার ঠিক মনে আসতেছে না, তিনটা ক্যাটাগরির কথা উনি বলছেন। এই তিনটা ক্যাটাগরির ভিতরে এই রিসাইক্লিং প্রোডাক্টটা কিন্তু খুবই, একজন বলেছেন মাল্টিপারপাসের টাকা পাওয়া যাবে কিনা। মাল্টিপারপাসের ক্ষেত্রে আমি যতদূর জানি 2022 সালে বিচারিক আদালতে তো এটা রায় হয়ে গেছে, এটা অবসায়ন করে সকল সম্পত্তি বিক্রি করে গ্রাহকের টাকা ফেরত দিয়ে দেওয়ার। পরবর্তীতে সম্ভবত এটা আদালতে আপিল করা হয়েছিল, তো আপিলের পরেও মানে চেম্বার জজে যাওয়ার পরে মনে হয় ওইটা আবার পূর্বের রায় বহাল আছে, মানে ওই অবসায়নের রায় বহাল আছে। এটা অবসায়ন করে সম্পদ বিক্রি করে এই প্রতিষ্ঠান বন্ধ করার রায়টাই সম্ভবত বহাল আছে। তো এখন এটা হয়তোবা সুপ্রিম কোর্টে রিভিউ করা যায় কিনা, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা বলতে পারবেন আর কি, আর মাল্টিপারপাসে যারা সম্পৃক্ত আছেন তারা বলতে পারবেন আর কি। নির্বাচন তো শুনতেছি আমরা সামনে, মাশাআল্লাহ। যাই হোক, ওইটা নিয়ে আজকে আর আলোচনায় গেলাম না। তাহলে দেখেন, জনাব আশরাফুল আমিনের মার্কেটিং প্ল্যানের মূল বিউটিটা হইতেছে রিসাইক্লিং প্রোডাক্ট, এবং রিসাইক্লিং প্রোডাক্টটি হইতেছে একটা এমএলএম কোম্পানির মূল পাওয়ার স্টেশন। মানে একটা এমএলএম কোম্পানিতে যত বেশি রিসাইক্লিং হবে তত বেশি ওই এমএলএম কোম্পানিটা সাস্টেইনেবল হবে, স্থায়ী, মানে সাস্টেইনেবিলিটি, বুঝছেন তো, স্থায়িত্বটা, মানে এটার সাস্টেইনেবিলিটি বাড়বে। একটা এমএলএম কোম্পানির প্রোডাক্ট যত বেশি রিসাইক্লিং হবে, ওই কোম্পানির সাস্টেইনেবিলিটি তত বেশি বৃদ্ধি পাবে। তার মানে রিসাইক্লিং প্রোডাক্টের বিষয়টা এই মার্কেটিং প্ল্যানে, জনাব আশরাফুল আমিনের মার্কেটিং প্ল্যানের মূল উপজীব্য বিষয় হইতেছে রিসাইক্লিং প্রোডাক্ট। আপনি দেখেন এখানে 5 পয়েন্ট, 10 পয়েন্ট, 20 পয়েন্ট, 30 পয়েন্ট, 50 পয়েন্ট, 100 পয়েন্ট, 200 পয়েন্ট। আমি একটা মজার একটা এক্সাম্পল দিই। এই যে আমি কয়দিন আগে কয়েল কিনছিলাম,
কেনার পরে কয়েল আপারে দিছিলাম, বড় আপারে, আমিও ব্যবহার করছি। এখন আপার কয়েল শেষ, এখন কালকে আমার আবার কইতাছে আমার লেগে আরেকটা কয়েল আনিস। তো এখন আমি আর আমার আইডি থেকে কিনবো না, আপার আইডি তো করাই দিছি, এবার আপার আইডি থেকে ঢুকাইয়া কয়েল কিনাই দিব। তাহলে কি হইব, চামে আপার সিআইডিটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাব, আর আমার ডাউনে 10 পয়েন্ট যোগ হয়ে যাব। কি মজা, বুঝছেন না? তাহলে দেখেন, যেই আপারে আমি গত 2008 সালে জয়েন করার পর আপারে 8-এ জয়েন করেছিলাম, তারপর 12তে তো বন্ধ, এই 4 বছরে আপারে দিয়ে একটা প্রোডাক্টও কিনাইতে পারি নাই। সেই আপা কিন্তু অটো প্রোডাক্ট কিনতেছে কেন? কারণ এটা তার দরকার, রিসাইক্লিং প্রোডাক্ট। এখন ধরেন আপার ইউজার আইডি থেকে 10 পয়েন্টের কয়েলটা কিনা নিলে তার সিআইডিও অ্যাক্টিভ হয়ে গেল, চামে আমিও 10 পয়েন্ট পেয়ে গেলাম, বুঝছেন না? তাহলে দেখেন, রিসাইক্লিং প্রোডাক্টের বিউটি হলো এটা। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে আমাদের ডেডিকেটেড লিডার শহীদুল ইসলাম খোকন, উনি যুক্ত হলেন, সালাম দিয়েছেন। জি ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনিও তো আশা করি ভালো আছেন, এবং অত্যন্ত ডেডিকেটেড যে কয়জন ব্যক্তি এই মুহূর্তে ফেসবুকে সরব আমাদের প্রোডাক্ট নিয়ে, মার্কেটিং প্ল্যান নিয়ে, ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন নিয়ে, সার্বিক কার্যক্রম নিয়ে যারা এই মুহূর্তে খুব সুপার অ্যাক্টিভভাবে কাজ করছেন, হি ইজ ওয়ান অফ দ্যাম। জনাব শহীদুল ইসলাম খোকন, আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। এনিওয়ে, আমি যেই কথাটা কইতেছিলাম, রিসাইক্লিং প্রোডাক্টের বিউটিটা দেখছেন? এই যে দেখেন, কোনো মার্কেটিং প্ল্যান সৌম কিছুই করা লাগতেছে না। আপাই কইতেছে আমার আরেকটা কয়েল দে, তো আমি হয়তো বা আপারে আরেকটা কয়েল কিনাই দিব, আরেকটা প্যাকেট 10 পয়েন্টের, আপার সিআইডি অ্যাক্টিভ হয়ে যাব, আপারও বিজনেস সেন্টার অ্যাক্টিভ হয়ে যাব, আমিও 10 পয়েন্ট পেয়ে গেলাম। তো এইভাবেই তো রিসাইক্লিং প্রোডাক্ট যত বেশি ডুপ্লিকেবল ফরম্যাটে যাবে, ততই একটা প্রতিষ্ঠান স্ট্রং একটা ওয়েতে, একটা সাস্টেইনেবল অপশনে যাবে। সো দ্যাটস দ্য বিউটি অফ দ্য প্ল্যান অফ আশরাফুল আমিন। গেল এটা। সাইফুল ইসলাম, হ্যাঁ রিপন ভাই, আসি ভাই, হ্যাঁ ভাই, ওকে ভাই। মুক্তারুল ইসলাম লিখছেন গুড নুন ভাই, জি শুভ দুপুর, শুভ দুপুর। রিপন ভাই বলছেন 35 মিনিট মিস করলাম, সমস্যা নেই, পরে 35 মিনিট একটু ওয়াশ টাশ করছি আর কি। রমজান মাস তো শুরুর দিকে একটু ওয়াশ ফিকির ফাকির করছি আর কি। যাই হোক, তাহলে এখন দেখেন, প্রথম বিউটি কি, সাস্টেইনেবল এই প্ল্যানটা। বিকজ অফ বিউটিটা হলো কি, এই প্ল্যানের রিসাইক্লিং প্রোডাক্ট। গেল এটা। জনাব আশরাফুল আমিনের মার্কেটিং প্ল্যানের দ্বিতীয় ফিলোসফিটা আমি শেয়ার করি। পরেশ বিশ্বাস লিখছেন, আসসালামু আলাইকুম, এই সমস্যা সমাধান না হলে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেও হবে। সমস্যা নাই, আপনি প্রথম দিককার আমার আলোচনার প্রথম 15-20 মিনিট একটু শুনে নিয়েন। যদিও আমি কোরআনের 2-1 আয়াত নিয়ে একটু তাফসির মোটামুটি ওয়াজ করছি, কিন্তু আপনি অন্য ধর্মের হলেও এটা আপনারও কাজে লাগবে। সব ধর্মেরই তো একই মেসেজ। এনিওয়ে, সিলেট থেকে তজুম্মুল আলী, জি ধন্যবাদ। তাজুল ইসলাম লিখছেন, ভাই স্টেটমেন্ট চালু কবে থেকে হতে পারে? ভাই এই উত্তর কিন্তু আমি একটু আগে দিয়ে দিছি। এই যে ওই প্রথম 15-20 মিনিটের কি কয় শানি নজরুল, আপনারা একটু শুনে নিয়েন, সূরা ইনশিকাকের যে ব্যাখ্যা বিশ্লেষণটা একটু শুনে নিয়েন, তাহলে আপনি এই প্রশ্ন কিন্তু দূর হয়ে যাব। যাই হোক, আমি আবার আলোচনায় ফিরি। তাহলে দেখেন, জনাব আশরাফুল আমিনের দ্বিতীয়, শেখ রুহুল আমিন লিখছেন, বর্তমান মার্কেটিং প্ল্যানে প্রোডাক্ট ডেলিভারি অনেক সমস্যা। হ্যাঁ, অনেক কিছুই সমস্যা। মানে ধরেন এই মুহূর্তে আমরা একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে আছি, আমরা তো এই মুহূর্তে একটা স্বাভাবিক পরিবেশে নাই যে সবকিছু খুব সুইটেবল হবে। একটু ক্রাইসিসের ভিতর দিয়ে তো আমরা যাচ্ছি, এগুলো মেনে নিয়েই আমাদের আগাইতে হবে। আমাদের যেরকম কিছু অসঙ্গতি আছে, আমাদের যেরকম কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের অনেকগুলো প্রাপ্তিও আছে। প্রাপ্তিগুলো নিয়ে একটু আলোচনা করবো একটু পরে। তো জনাব আশরাফুল আমিনের মার্কেটিং প্ল্যানের দ্বিতীয় বৈশিষ্ট্যটা হলো, এই প্ল্যানের জয়েন্ট ভেঞ্চার হইতেছে কাদের সাথে? দেখেন, আপনারা দেখছেন নিশ্চয়ই, প্রাণ আরএফএল এর সাথে জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা শুরু হয়েছে। তো প্রাণ আরএফএল এর সাথে জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা করলে এমএলএম বা মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী কোনো সমস্যা আছে? নাই। ফিরোজ আহমেদ লিখছেন, 2 কোটি ডিন হলে, ভাই এই 2 কোটি দিনের স্বপ্ন যারা দেখতেছে, এটা হ্যাঁ করে কোন, এটা তো আমরা কইতে পারব না ভাই। যাই হোক, আশরাফুল আমিনের যে প্ল্যান উনি দেখিয়েছেন, এটার দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা বলতেছিলাম, যে এখানে দেখেন জয়েন্ট ভেঞ্চারে উনি ব্যবসা করতেছেন কাদের সাথে? প্রাণ আরএফএল এর সাথে। জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা করতেছেন হক গ্রুপের সাথে, স্কোয়ার গ্রুপের সাথে, ইউনিলিভারের সাথে, কোহিনুর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে, এসিআই লিমিটেডের সাথে, গতকালকে টি নামে আরেকটা প্রতিষ্ঠানের সাথে চুক্তি হলো। তো দেখেন, এই যে এই প্রতিষ্ঠানগুলো কি বাংলাদেশে মামলা খাওয়া প্রতিষ্ঠান?
বা আইনি কোনো জটিলতা এদের মধ্যে আছে? নাই। তাহলে এদের সাথে জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা করার মাধ্যমে বর্তমান বিদ্যমান এমএলএম আইনের লঙ্ঘন কিন্তু হবে না। তাইলে এই মার্কেটিং প্ল্যানে এই জায়গাটাতেও একটা সেফ পলিসি উনি অ্যাপ্লাই করছেন। তাইলে জনাব আশরাফুল আমিনের মার্কেটিং প্ল্যানের এই দ্বিতীয় পলিসিটাতেও কিন্তু এখানে কোনো এমএলএম আইনের ব্যত্যয় ঘটতেছে না, যতদূর আমরা বুঝতেছি। গেল এটা। তৃতীয়ত, জনাব আশরাফুল আমিনের মার্কেটিং প্ল্যানে কোনো ডোরা আরডিসির ঝামেলা নাই। ডোরা আরডিসির ব্যাপারটা কি দেখেন, এই ইকোনমিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে একটা, মানে মডার্ন ইকোনমিতে একটা কথা আছে ফ্রিজিং মানি। ফ্রিজিং মানি বুঝছেন তো? মানে ওই যে আপনি ধরেন ডাচ বাংলার অ্যাকাউন্ট করছেন, 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট করছেন, এই 500 টাকা আপনি জিন্দিগিতেও খরচ করতে পারবেন না। এটাই ফ্রিজিং মানি। টাকা আপনার ঠিকই, কিন্তু এটা ফ্রিজ হয়ে রয়েছে, জিন্দিগিতেও খাইতে পারবেন না। তাহলে এবার খেয়াল করে দেখেন, ডাচ বাংলা ব্যাংকে যদি এই মুহূর্তে ধরেন 1 কোটি অ্যাকাউন্ট থাকে, তাহলে 500 টাকা কইরা 1 কোটি অ্যাকাউন্টে কত টাকা ডাচ বাংলার অ্যাকাউন্টে ফ্রি পড়ে রয়েছে, এটা আপনি তুলতে পারবেন না, খাইতে পারবেন না, কিন্তু ডাচ বাংলা ঠিকই খাইতেছে। তো এটা ফিরোজ আহমেদ লিখছেন 2 কোটি ঋণ নেওয়ার পরে আর ঋণ করা যাবে না, এমএলএম প্রতিষ্ঠানে এটা আছে বলে আমার জানা নেই। ভাই এটা আমগো জানা নেই, এটা যারা কইছে হ্যাঁ করে কইয়েন আর কি। শামসুল আলম লিখছেন 45 লক্ষ ডিস্ট্রিবিউটর এত মাথা ঘামায় না, আপনি মাথা ঘামান কেন? আমি 45 লাখের একজন না ভাইজান? আমার কি 45 লাখের একজন মনে করেন না? আর মাথা ঘামাই এর লেগে আমার এখানে টাকা টুকা আছে, আমি এখানে টাকা টুকা দিছি, আমার জ্বালা আছে। আপনার যদি জ্বালা না থাকে, আপনি আরো যে একটা পলিসি দিছিলাম না যে মুরায় মুরায় টাকা দিয়ে আসবেন, কোন দিকে মুরায় টাকা দিয়ে আসবেন তো কইছিলামই, আপনি আরো জমি জমা বেচা সব টাকা টুকা মুরাই মুরাই দিয়ে আসেন, সমস্যা নাই। কিন্তু আমার তো ভাই এত শখ নাই, আমার টাকা টুকার জ্বালা আছে, এর লেগে আমি মাথা ঘামাই, বুঝছেন না? আর 45 লাখের কথা কইছেন, আমি তো 45 লাখের একজনই। যাই হোক, তো ওনার জনাব আশরাফুল আমিনের তৃতীয় মার্কেটিং প্ল্যান, মানে মার্কেটিং প্ল্যানের তৃতীয় বৈশিষ্ট্যটা হইলো এখানে কোনো ডোরা আরডিসি নাই। তাহলে দেখেন ওই যে যেটা কইছিলাম যে মডার্ন ইকোনমিতে যে একটা ফিচার আছে, সেটা হলো ফ্রিজিং মানি। ওই যে ডাচ বাংলা ব্যাংকের উদাহরণ দিলাম, যে 500 টাকা করে রেখে দিছে, হ্যাঁ ঠিক এটা ইউজ করতেছে, কিন্তু আপনি জিন্দিগিতে 500 টাকা খাইতে পারবেন না। তো ঠিক একই রকম, যেমন ডোরাতে আপনি ধরেন 1 লাখ টাকা টপ আপ করলেন, এখন এই 1 লাখ টাকা টপ আপ হওয়ার পরে এটা দিয়ে আপনি তো ফর্ম কাটতেন আগে, কাটার পরে আপনার ডোরার টপ আপ যখন শেষ হয়ে যেতেছে, সাথে সাথে আবার 1,50,000 আপনি আবার টপ আপ করতেছেন। মানে রোমিং এ থাকতে থাকতে একটা অ্যামাউন্ট, একটা বাল্ক অফ অ্যামাউন্ট সারা জীবনই কিন্তু ডোরার মধ্যে পড়ে থাকে। যেমন 12 সালে আমাদের কোম্পানি যখন বন্ধ হওয়ার পরে ওই সময়টায় অনেকের ডোরায় অনেক টাকা ছিল না, আমারও কিন্তু ডোরা নেওয়া ছিল আর কি। তো ওই ডোরায় তো অনেক টাকা ছিল আমার, এই টাকাটা কি আর জিন্দিগিতে ক্যাশ পামো না? বা আপনারা যারা ডোরা নিয়েছিলেন সবার ডোরাতে তো কম বেশি টাকা ছিল, কারো ডোরা 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ। তো এই যে দেখেন, টাকাটা কিন্তু ঠিকই আপনারা ডেস্টিনিরে দিছিলেন, এবং ডেস্টিনি কিন্তু ওই টাকা ঠিকই খরচ করে লাইছে, কিন্তু আপনার ডোরায় যে টাকাটা জমা আছে, এই টাকা এখন আর আপনি পাইবেন, খরচ করতে পারবেন? দ্যাট ইজ কল্ড ফ্রিজিং মানি। এই ডোরা আরডিসির মধ্যে এই একটা ঝামেলা থেকে যায়, এইসব ফ্রিজিং মানি সারা জীবন একটা টাকা অলওয়েজ পইরেই থাকতে হইব, এই ঝামেলা ডোরা আরডিসির মধ্যে আছে। তো এই আশরাফুল আমিন কর্তৃক, মানে জনাব আশরাফুল আমিন যে মার্কেটিং প্ল্যানটা থ্রো করছেন, এখানে ডোরা আরডিসির কোনো ঝামেলা নাই, অতএব আমাদের কোনো টাকা আটকে থাকার, ফ্রিজিং মানি হয়ে থাকার কোনো ঝামেলা আমগো নাই। গেল এটা। 4 নম্বর বৈশিষ্ট্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পিরামিড স্কিম। এই পিরামিড স্কিম নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা চুলকানি আছে, রাষ্ট্রীয়ভাবেও কিছু চুলকানি আছে। এই মার্কেটিং প্ল্যানে জনাব আশরাফুল আমিন কর্তৃক যেই মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যানে বেসিক্যালি ভিজিবল কোনো পিরামিড স্কিম নাই, মানে পিরামিড বলার এটার কোনো সুযোগই নাই। যেমন আগে কিন্তু পিরামিড বলার সুযোগ ছিল, যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, তার মানে যে পিরামিড বইতে আগে, যদিও এটা পিরামিড স্কিম না আমরা বলি, কিন্তু দেখতে তো পিরামিডের মতোই, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। এখন আবার দেখলাম মাশাআল্লাহ লেভেল 8ও হয়েছে। আবার কি না কি দেখলাম, যে মানে কেউ কয় 420 প্ল্যান, মানে 420 জনরে জয়েন করাইলে নাকি সাইকেল, আবার কেউ কইতাছে দেখলাম 510 জন না কতজন রে কি না কি দেখতেছি আর কি। যাই হোক, ওইগুলো নিয়ে আর আলোচনায় গেলাম না। তো এই যে দেখেন, আপনি লেভেল 1, 2 যাই বলেন না কেন, এটা কিন্তু পিরামিড স্কিম না, হয়তো আমরা বলতেছি পিরামিড স্কিম না, কিন্তু ইট লুকস লাইক পিরামিড স্কিম। কিন্তু দেখেন, জনাব আশরাফুল আমিন কর্তৃক এই যে মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যানে কিন্তু
ভিজিবল কোনো পিরামিড স্কিম বলার সুযোগ নাই এটাকে, এবং ভিজিবলি এটা কোনো পিরামিড না। এখানে কি ম্যাচিং আছে, ম্যাচিং 1, ম্যাচিং 2, ম্যাচিং 3, ম্যাচিং, এভাবে আপনি কিয়ামত পর্যন্ত, মানে আপনি ধরেন ম্যাচিং করতেই আছেন, ম্যাচিং 100, ম্যাচিং 101, 102, 103, 104, মানে ইন্টারনালি এভাবে আস্তে 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 ওই সাইকেলটাকে পয়েন্ট আকারে কাউন্ট করে উনি একটা সুন্দর অ্যাজাম্পশন দিছেন। এবং এই সকল কারণে এইখানে ওই পিরামিড স্কিমের চুলকানিটাও এই জনাব আশরাফুল আমিনের মার্কেটিং প্ল্যানে বলার সুযোগ নাই। নেটওয়ার্কে একটু তামসা করতেছিল আর কি, ওটার একটু ইয়া করলাম আর কি। তো যাই হোক, যেটা কইতেছিলাম, তো এই যে ওনার জনাব আশরাফুল আমিন উদ্ভাবিত এই যে মার্কেটিং প্ল্যান, এইটাতে কিন্তু ওই যে এই পিরামিড স্কিম বা এই জাতীয় কোনো কিছু বলারও সুযোগ নাই। ফলে এমএলএম আইনের সাথে এই মার্কেটিং প্ল্যানের কোনো কন্ট্রাডিকশন আপাত দৃষ্টিতেও কিন্তু আমাদের চোখে পড়ে নাই। তো এখন কোন মার্কেটিং প্ল্যান বাস্তবসম্মত, কোন মার্কেটিং প্ল্যান সময় উপযোগী, এবং কোন মার্কেটিং প্ল্যান সুইটেবল, সেটা আপনাকেও বিবেচনা। তবে আমার দৃষ্টিতে, আমি যদি আমার একটা নির্ম দৃষ্টিতে আমি যদি বিষয়টা বিবেচনা করি, জনাব আশরাফুল আমিনের মার্কেটিং প্ল্যানটাই সার্বিক প্রেক্ষাপটে যুগোপযোগী, বাস্তবসম্মত এবং সময় উপযোগী বটে। যেমন আমি ওই যে ডোরা আরটিসির প্ল্যান যদি থাকে, ওই মানি রিসিপ্ট নিয়ে আমি এই ডোরায় যায় প্রোডাক্ট ইয়া করা, ওই এখন আর ওই সেই সময়গুলো নাই। এখন ধরেন আপনার প্রোডাক্ট ডেলিভারি বাসায় পর্যন্ত চলে আসতে হবে। আর তারপরে যে কমিশনের জন্য ওই ব্যাংকে টাকা চলে যাওয়া বা দাঁড়াই থাকা, এই বিকাশের যে অপশন যেটা এই প্ল্যানে উনি সেট করেছেন, যার যার বিকাশের স্টেটমেন্ট জেনারেট হওয়ার সাথে সাথে টাকা চলে যাবে। বিকাশ আছে, নগদ, রকেট বা সামনে আরও অনেক পেমেন্ট গেটওয়ে সেট হবে। দ্যাটস ইট। সো আই থিঙ্ক আশরাফুল আমিনস মার্কেটিং প্ল্যান ইজ বেটার দেন রফিকুল আমিন। এটা আমার ব্যক্তিগত পারসেপশন, বাকিটা আপনাদের বিবেচনা। অনেকের হয়তো বা মনে কষ্ট লাগতেছে, মনে কষ্ট লাগার কিছু নাই, আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার তো করতেই পারি, আমি করলাম আর কি। এবার বাকিটা আপনারা আপনাকে ওটা কইরেন আর কি। তো এবার আসি একটু অন্য প্রসঙ্গে। এই যে আমরা মোটামুটি এখন দেখতাছি ইটিং, ফিটিং, মিটিং, সিটিং, ইফতার মাহফিল, তারপরে আপনার যে কি গ্লোবাল মিটিং, লিডার্স মিটিং, অনেক কিছুই কিন্তু এই মুহূর্তে আমরা মাশাআল্লাহ দেখতাছি। তো এটা নিয়ে আপনাদের কিছু কথা কই, শোনেন। এগুলো হলো সব ফাঁকা আওয়াজ, ফাঁকা আওয়াজ বুঝেন। ওই যে মানে ভয় পেলে মানুষ কি করে, ভয় পেলে মানুষ কিন্তু জোরে জোরে কথা কয়, জোরে জোরে গান গায়, চিল্লায়। ওই যে ছোটবেলায় বাইত গেলে, মানে গ্রামের বাইত যাইতাম যখন, অনেক সময় রাত্রেবেলা ওই যে বাইত ফিরার সময় ওই কবরস্থান আছে আর কি, কবরের পাশে যাওয়ার সময় ভয় লাগতো, ওই সময় জোরে জোরে গান গাইতাম, হই 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 উল্লার করে চিল্লাইতাম। তো ওই যে এখন যা দেখতেছেন এইসব সব হলো ফাঁকা আওয়াজ, ভয় দূর করার লেগে চিল্লা চিল্লি চলতেছে আর কি। তো এগুলো হইতে দেন, আপনি আপনার হাতের কাজটা করেন। আইতাছি এখন এই পয়েন্টে, এটা দিয়ে আজকে শেষ করে দিব। তার আগে ধন্যবাদ পর্বটা একটু শেষ করে নেই। প্রত্যেকটা প্রোগ্রামে সবাই ধন্যবাদ দিই, আজকেও ধন্যবাদ দিব। প্রথমেই ধন্যবাদ দিব আমাদের তলবি সভার 2 কারিগর, অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং অনারেবল হাই অফিসিয়ালস অফ ডেস্টিনি গ্রুপ লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত। এই 2 জন সর্বজন শ্রদ্ধেয় মুরব্বীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ পর্ব শুরু করছি। কারণ ওনাদের তলবি সভার সেই সাহসী সিদ্ধান্তের কারণেই তলবি সভা, তারপর আজকের এই ডেস্টিনির সার্বিক প্রেক্ষাপট। সো স্পেশাল থ্যাঙ্কস গোস টু দিস টু অনারেবল গাইস, অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত। আপনাদের 2 জনের প্রতি অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অ্যানাদার ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, যিনি প্রবাসে থেকে ডেস্টিনি পরিবারের প্রবাসী যে সকল ডাইরেক্টর, শেয়ার হোল্ডার এবং সার্বিক প্রেক্ষাপটে যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে যিনি সমন্বয় করছেন এবং একটা লিডিং রোল প্লে করছেন, জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। গাইবান্ধার শহীদুল ইসলাম খোকন,
উনি লিখছেন, আলহামদুলিল্লাহ, কাহারও দ্বারা উদ্বুদ্ধ না হয়ে নিজে আজও 5 প্যাকেট কয়েল এবং 3টি রাইস কুকার অর্ডার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড স্পেশাল স্যালুট টু ইউ জনাব শহীদুল ইসলাম খোকন। খোকন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কাজ চালায় যান। ধন্যবাদ। মুক্তারুল ইসলাম, উনি লিখেছেন, জনাব আশরাফুল আমিনের মার্কেটিং প্ল্যান আমি ভালোভাবে দেখেছি, খুবই চমৎকার প্ল্যান, বর্তমান সময়ে এমনই প্ল্যান দরকার। অপরদিকে রফিকুল আমিনের প্ল্যান শুধুমাত্র শেয়ারের অন্তর্ভুক্তি বিষয়টা আমার ভালো লেগেছে। ওকে, ওয়েল দেন, সবকিছুরই পজিটিভ নেগেটিভ দিক আছে। কামরুল খান লিখেছেন, যারা বিদেশে আছে তারা ডোরা আর আরডিসিতে কিভাবে যাবে, আমার মনে হয় অনলাইনটাই হবে অতি উত্তম। আপনার সাথে একমত পোষণ করছি, আমি এটা আলোচনায় যাব একটু। তো যাই হোক, আমি যে আলোচনাটায় ছিলাম, ধন্যবাদ পর্বে ছিলাম, জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। প্রবাসে থেকে আপনি প্রতিষ্ঠানকে যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছেন। এর বাইরে আমাদের অ্যানাদার 2 ফাউন্ডার ডিরেক্টর জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান, আপনাদের দুজনের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। এর বাইরে প্রবাসের যে সকল শেয়ার হোল্ডার, ডায়মন্ড এবং শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে ডেস্টিনিকে সহযোগিতা করে যাচ্ছেন এই মুহূর্তে, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা। তারপর স্পেশাল থ্যাঙ্কস গোজ টু আওয়ার অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, যিনি আমাদেরকে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন গত 6 মাসে। বৈষম্যহীন কর্মসংস্থানের প্রয়োজন, ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই স্লোগানের মাধ্যমে গত 6 মাসের পরিক্রমায় যিনি আমাদেরকে একটি সুন্দর ডেস্টিনি, একটা পরিচ্ছন্ন ডেস্টিনি উপহার দিয়েছেন। আগের তুলনায় যথেষ্ট পরিচ্ছন্ন। 5 তলাতে এখন অ্যাক্টিভিটিস চলছে, 11 তলাতে অ্যাক্টিভিটিস চলছে, 11 তলায় প্রোডাক্ট ডিভিশন সেট করা হয়েছে, আরও অনেকগুলো কার্যক্রম আছে, সব তো আর কম যায় না। তো সার্বিক প্রেক্ষাপটে আমরা একটা মার্কেটিং প্ল্যানও পাইলাম, যদিও এখন মার্কেটিং প্ল্যান নিয়ে দর কষাকষি চলতেছে, পাইছি তো আমরা একটা মার্কেটিং প্ল্যান। তারপর প্রোডাক্টটাকে পাইতেছি ওই যে ওদিক থেকে জায়গা জায়গা থেকে প্রেশার কুকার এগুলা অর্ডার চলতেছে, প্রেশার কুকার আইছে, কাপ পিরিজও কিন্তু আয়া পড়ছে ভাইজান। এই যে এরপরে ওই যে ডিনার সেট আইছে, মশলা আইছে, এইসব তো আপনারা তো ঢুকেন না, ইউজার আইডি কিছুই করেন না, খালি জিগান স্টেটমেন্ট কবে হবে এর লেগে, এসব কিছু জানেনও না, হুতাশে খালি চিল্লান। যাই হোক, অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং সংগ্রামী সালাম। ধন্যবাদ জানাচ্ছি হাইকোর্ট বোর্ডের বাকি যারা আছেন ওনাদের সকলের প্রতি, বিশেষ করে আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, যিনি অত্যন্ত দক্ষতার সাথে এই সংকটময় পরিস্থিতিতে প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজ করে যাচ্ছেন। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাকে ধন্যবাদ। এর বাইরে আমাদের আরও 2জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছেন, জনাব ইকবাল জামান এবং জনাব আহমেদ মুশফিক আনাম, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর আমাদের শেয়ার হোল্ডিং যে ডিরেক্টর যারা আছেন, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের যার নামে ট্রেড লাইসেন্স হয়েছে, বাংলাদেশের যে কোনো রাষ্ট্রীয় দপ্তরে এই মুহূর্তে ডেস্টিনির অফিসিয়াল অভিভাবক যিনি জনাব জাকির হোসেন কিসলু, এই মুহূর্তে উনিও একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অফিসিয়াল চুক্তির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন। আর এর বাইরে এই 20 সাল থেকে এই পর্যন্ত ডেস্টিনিকে নিয়ে আসার ক্ষেত্রে ডেস্টিনি বিরোধী প্রতারক চক্রের দ্বারা উনি অনেক হ্যারেজ হয়েছেন, মামলা খেয়েছেন, এগুলো আমরা জানি। এই জন্য জনাব জাকির হোসেন কিসলু, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর একজন শেয়ার হোল্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, উনি হচ্ছেন জনাব গোলাম রব্বানী সুমন। আশা করছি ওনার কাজের দক্ষতা, যোগ্যতা এবং ওনার সার্বিক পরিস্থিতির কারণে সময়ের দাবিতেই একসময় উনি আরও ভালো পজিশনে, এই প্রতিষ্ঠানের ভালো একটা পজিশনে উনি যাবেন। কারণ ডন টু ডাস্ক যারা এই মুহূর্তে প্রতিষ্ঠানকে সময় দিচ্ছেন, হি ইজ ওয়ান অফ দ্যাম। তো জনাব গোলাম রব্বানী সুমন, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর বাইরে আমাদের পিএইচডি ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের জিগরি ভাইয়েরা অত্যন্ত সুকৌশলী দাবার চাল দিয়া যেমনি আগায় যেতেছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং স্যালুট। আপনারা আগাই যান। আমরা সারা বাংলাদেশের হাজারে হাজারে লাখে লাখে বিনিয়োগকারী আপনাদের প্রতি সমর্থন দিচ্ছি এবং আপনাদের নেতৃত্বে আমরা আমাদের স্বার্থ উদ্ধারে এবং আমাদের স্বার্থ সংরক্ষণের জন্য যা যা ভূমিকা রাখা দরকার আমরা ইনশাল্লাহ নিব। আপনারা আগাই যান, টেনশন নিয়েন না। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কথা দিয়ে শেষ করে দিই, আপনি করে কোনো পরামর্শ আর দিব না, কোনো পরামর্শ দেওয়ার সময় নাই। এই যে আমি একটা কথা কই আপনাকে, এই যে আপনারা যে কন যে ভাই টাকা দিব কিনা, টাকা দিব কিনা, আর এই মিয়া যত বেশি তথ্য হালনাগাদ করবেন ততই তো টাকা ফেরতের দাবি জোরালো হবে। আপনি দেখেন এই ডিন ভেরিফিকেশন আপনি যে করেন না, তা আপনি ডিন ভেরিফিকেশন না করলে আপনি যে আছেন, এখনো যে মরেন নাই, বেঁচে আছেন, আপনার যে এই কোম্পানির টাকা পাওয়ার লেগে এখনো আপনি আশায় আছেন, এটা বুঝবো কেমনে কোম্পানি, বুঝবো কেমনে রাষ্ট্র?
যত বেশি তথ্য হালনাগাদ হবে তত বেশি টাকা ফেরতের দাবি জোরালো হবে। যেমন ধরেন 1 লাখ লোক তথ্য হালনাগাদ করলো, তার মানে 1 লাখ লোক টাকা ফেরত চায়। 5 লাখ লোক তথ্য হালনাগাদ করলো, তার মানে 5 লাখ লোক টাকা ফেরত চায়। তো যত বেশি টাকা ফেরত দিবেন, যত বেশি তথ্য হালনাগাদ হইব, তত বেশি টাকা ফেরতের দাবি জোরালো হইব। তো ডিন ভেরিফিকেশন করেন না, তথ্য হালনাগাদ করেন না, ইউজার আইডি ওপেন করেন না, তারপরে ডিন অ্যাক্টিভ করেন না, তারপরে প্রোডাক্ট দেখেন না, কিছুই দেখেন না, খালি হুতাশে চিল্লান, স্টেটমেন্ট জেনারেট হইব কবে। এর লেগে আজকে শুরুতে একটু ওয়াশ করে লইলাম আর কি। এই যে আমি এই যে সেদিন আমার এক কাজিন ফ্রান্সে থাকে, এই যে হ্যারে ডিন ভেরিফিকেশন করে দিলাম, এর মেইলে ডিন ওটিপি গেল, আমি ডিন ভেরিফিকেশন করে দিলাম। এরপরে এক হইলো যে আমার মোবাইল নাম্বারটা যেটা বিকাশ, এটা তো দেশে আমার আত্মীয়ের আমার রিলেটিভের কাছে আছে, সমস্যা নাই, আমি হ্যাঁ করে কয়ার টাকা ভরাইয়া আমি ওখান থেকে কি করবো 10 পয়েন্টের পণ্য কিনা সিআইডি অ্যাক্টিভ করে নেবো। তাহলে দেন হ্যাঁ আছে ফ্রান্সে, আমি আছি বাংলাদেশে, কিন্তু চামের উপরে কিন্তু ডিন ভেরিফিকেশন হইতেছে, ডিন অ্যাক্টিভেশন হইতেছে, আবার সিআইডিও অ্যাক্টিভ হইয়া পয়েন্টও হিট করার মতো অবস্থায় চলে আইতেছি। তো অলরেডি তো আমি তো দেখতেছি আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসের ফ্লেভার তো আমরা অলরেডি পাওয়া শুরু করছি। আপনারা কন যে এই যে কি হইতেছে, হ্যাঁ কাম করেন না তো বুঝবেন কেমনে কি হইতেছে, কত কিছু হইতেছে সামনে, আরো তো দেখবেন। তার মানে দেখেন ফ্রান্সের ব্যক্তি ওইখান থেকে পয়েন্ট কিনতেছে, ডিন ভেরিফিকেশন করতেছে, সিআইডি অ্যাক্টিভ করতেছে, বাংলাদেশে তার যে নাম্বারটা আছে এটা বিকাশ করা, ওইখান থেকে টাকা পাঠাই দিতেছে, এবং ওইখান থেকে টাকা পাঠানোর মাধ্যমে তার সিআইডি অ্যাক্টিভ হইতেছে ফ্রান্সে বইয়া, আর পয়েন্ট হিট হইতেছে আমার এখানে, হেও পাইতেছে আমিও পাইতেছি। তো আমি তো বলতেছি, আমি তো মনে করি আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসের ফ্লেভার তো অলরেডি পাইতেছি ভাই, কাম না করলে হইব কেমনে। যাই হোক, আপনাদের কওয়ার কিছু নাই। আমাদের হজরত আলী ভাই, আমাদের একজন জাদরের লিডার, সিনিয়র পিএইচডি, উনি বলছেন বরান ভাই এভাবে একদিন এগিয়ে যাবে ডেস্টিনি কার্যক্রম ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, আপনিও তো দেখলাম মিটিং শুরু করছেন আপনার টিম রেলওয়া, থ্যাংক ইউ, কাজ চালাই যান। তো যাই যেটা কইতেছিলাম, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস ভাই আপনি যদি করেন, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস এখনই করা সম্ভব। আর আপনি যদি ওই বয়া থাকেন তাইলে ওয়ার্ল্ড ওয়াইড কেন, ইউনিয়নে আপনি ব্যবসা করতে পারবেন না। ওই ঘরের ভিতরে দরজা বন্ধ করে খেতার তলে শুয়ে থাকেন, হালকা ওই যে কই না আমরা হালকা মুইতা শুয়ে পড়েন। তো আপনারা ডিন ভেরিফিকেশন করবেন কি করবেন না, অ্যাক্টিভেশন করবেন কি করবেন না, এটা আপনাদের ব্যাপার। এনএফসি কার্ড করবেন কি করবেন না, এটা আপনাদের ব্যাপার। আপনারা যদি কেস ক্যামেরা পরে থাকেন, আমাকে কোনো আপত্তি নাই। তো যাই হোক, আজকে অনেক আলোচনা করে ফেলাইলাম, আলোচনার আরো অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো ধাপে ধাপে আরো সামনের লাইভগুলোতে ইনশাল্লাহ আলোচনা করবো না। তো আমি মূল যে বিষয়টা আপনাদের কইতে চাইছিলাম যে আমরা নির্মোহভাবে এবং নিরপেক্ষভাবে একটা মার্কেটিং প্ল্যানের বিচার বিশ্লেষণ করলাম, 2টা মার্কেটিং প্ল্যানেরই বিচার বিশ্লেষণ করলাম। এখন আপনারাই বিবেচনা করে দেখেন যে কোনটা আসলে ইফেক্টিভ এবং কোনটা যুগোপযোগী। যেটা ইফেক্টিভ এবং যেটা যুগোপযোগী এবং যেটা আমাদের জন্য পারফেক্ট এবং সুইটেবল একটা মার্কেটিং প্ল্যান, সেই মার্কেটিং প্ল্যানই ইনশাল্লাহ আগামীর ডেস্টিনিতে বাস্তবায়িত হবে। কারো জোরাজুরিতে কোনো কিছু ইনশাল্লাহ হবে না। সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে আগামীর ডেস্টিনির সকল কার্যক্রম পরিচালিত হবে, কারণ ডেস্টিনি কারো বাপের না।